জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বাংলাদেশে ধর্ষণ সহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন উদ্বেগ বেড়েছে, এমন প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে কয়েক সপ্তাহ ধরে। বিভিন্ন সংগঠনের পাশাপাশি জুলাই আগস্ট আন্দোলনে অংশ নেওয়াদেরও অনেকে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। রাজনীতিবিদদের অনেকে মনে করছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের জন্যই এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির বিপক্ষে অবস্থান নিচ্ছে সরকার, যা অনেক ক্ষেত্রে দৃশ্যমান হচ্ছে। বারবার দাবি ওঠার পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের ব্যাপারে সরকারের আপত্তি কেন, পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি, বাস্তবতা কোন পর্যায়ে, এসব নিয়ে আজকের আলোচনা। সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই বলে রাখি, সমসাময়িক সংবাদ এবং বিশ্লেষণের ভিডিও তাৎক্ষণিক পেতে যুক্ত থাকুন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এক্স বা টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। কাদির, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠার প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়েছে? আসলে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, খুন, ধর্ষণের মতো অপরাধ যেভাবে বেড়েছে, তাতে আসলে নাগরিকরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে পারেন না। এই একটা পরিস্থিতি তৈরি হয়েছে, একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে সারা দেশেই। সর্বশেষ মাগুরার এক শিশুকে নিপীড়নের যে ঘটনা ঘটেছে, সেই শিশু এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সেই পরিস্থিতিটাও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে দেশে, এবং কয়েক সপ্তাহ ধরেই দাবিটা উঠছে। যদি বলা যায় যে এর প্রেক্ষাপটটা যদি বলা যায় যে সরকারের শুরু থেকেই এক ধরনের শৈথিল্য ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে, যদিও তারা একটা গণ অভ্যুত্থানের পরে ভিন্ন একটা বিধ্বস্ত একটা পরিস্থিতি পেয়েছে বলে তাদের দিক থেকে দাবি করা হচ্ছে, কিন্তু সরকারের দিক থেকে অনেক ক্ষেত্রে দুর্বলতা প্রকাশ পেয়েছে। সেটা যদি উদাহরণ হিসেবে বলা যায় যে দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করা বা মব করে হামলা করা বিভিন্ন জায়গায়, এই ঘটনাগুলো যখন ঘটেছে, ডাকাতির ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, সেগুলোতে আসলে সরকারের কার্যকর ব্যবস্থা সেটা দৃশ্যমান হয়নি, ফলে মানুষের মধ্যে আস্থার জায়গাটা তৈরি হয়নি। এই যে দুর্বলতাটা প্রকাশ পেয়েছে, সে কারণেই অন্যান্য অপরাধগুলো যেমন ধর্ষণ, নারীদের নিপীড়ন, এই ঘটনাগুলো বেড়ে গেছে। এটা কিন্তু শুধু ঢাকা শহরে না, ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে হচ্ছে। চাঁদাবাজির ঘটনাগুলো ব্যাপকভাবে হচ্ছে। ফলে এই যে পরিস্থিতিটা, এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না, এই ধরনের অভিযোগগুলো কিন্তু উঠছে। আচ্ছা, স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি বেশ কিছু তৎপরতা দৃশ্যমানভাবে করছেন বলা যেতে পারে। রাত বিরেতে বিভিন্ন থানায় যাচ্ছেন, পুলিশের কার্যক্রম তদারক করছেন এবং কথা বলছেন সামগ্রিক বিষয়গুলো নিয়ে। সেই জায়গা থেকে সরকার পরিস্থিতিটাকে এখন কিভাবে দেখছে, কতটা গুরুত্ব দিচ্ছে, তার কোনো ধারণা পাওয়া যায়? স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সপ্তাহ দুয়েক আগে মধ্যরাতে সংবাদ সম্মেলনও করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সেখানে সাংবাদিকরা কিন্তু তার যে পদত্যাগের দাবি উঠেছে, সেই প্রশ্নেরও মুখোমুখি তাকে হতে হয়েছে। তিনি বলেছেন যে তিনি চেষ্টা করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, তিনি সেখানে দাবি করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হচ্ছে, স্বাভাবিক করার চেষ্টা তারা করছেন, বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। পদক্ষেপের কথা যখন বলছেন, তখন যদি বলি যে সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযান চলছে, অপারেশন ডেভিল হান্ট নামের এই অভিযান 1 মাস পার হয়ে গেছে, কিন্তু সেই অভিযানের যে ফলাফল, সেটাও কিন্তু মানুষকে আস্থায় নিতে পারছে না। মানুষ নিরাপত্তার প্রশ্নে নিশ্চিত হতে পারছেন না। তারপরে কিন্তু অপরাধ বেড়ে চলেছে। যখন আপনি বলছেন যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, কঠোর হবেন, 2 সপ্তাহ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তারা যেসব পদক্ষেপ নিচ্ছেন টের পাওয়ার মতো পদক্ষেপ, এ ধরনের মন্তব্য তিনি করেছেন। কিন্তু কি বাস্তবতা কি দেখা যাচ্ছে? যে সংবাদ মাধ্যমে এমনও খবর ছাপা হয়েছে যে কোনো হাটে প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। কুপিয়ে হত্যার ঘটনা, প্রকাশ্যে কুপিয়ে হত্যার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন জায়গায়। তো এই ঘটনাগুলো যখন একের পর এক ঘটছে, তখন উদ্বেগ বা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো থাকবেই। আর এটার দায় তখন কি এড়ানো যায়? সেই প্রশ্নগুলো রাজনীতিকরা যেমন তুলছেন, বিশ্লেষকরাও কিন্তু সেই প্রশ্নই তুলছেন যে এখানে আসলে এড়ানোর সুযোগ নেই। এখন পর্যন্ত সরকার যদিও স্পষ্ট করে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো তাদের অবস্থান জানেনি, কিন্তু সরকারের ভেতরে এটা নিয়ে কি আলোচনা চলছে কিছু জানতে পেরেছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভেতরে যে আলোচনা আছে, যে এই যে উদ্বেগজনক অবস্থা, সেটা বোঝা যায় যে তাদের দিক থেকে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হচ্ছে। 2 দিন আগেও বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির ব্যাপারে সরকারের ভেতরে কোনো আলোচনা আছে কি?
সরকারের আমি একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বলেছি অনানুষ্ঠানিকভাবে, যেটা আমার কাছে মনে হয়েছে পদত্যাগের ইস্যুটাতে তাদের একটা আপত্তি আছে। এই সরকারের দিক থেকে মনে হচ্ছে যে তারা মনে করছেন যে এই মানে পদত্যাগের যে দাবি উঠেছে বা তাকে যদি সরিয়ে দেওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে, তাহলে পরে সরকারের একটা দুর্বলতা প্রকাশ পায় কিনা, দুর্বলতা প্রকাশ পেতে পারে, এটি একটি বিষয় রয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট একাধিক সূত্র আমাকে বলেছেন যে যদিও এর আগে মানে সরকারের শুরুতেই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত হোসেন, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সরিয়ে দেওয়ার ঘটনাটা কিন্তু প্রেক্ষাপট ছিল ভিন্ন। তিনি একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন, তারপর তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন অনেক সমালোচনা, আলোচনা, দাবির মুখেও স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো হচ্ছে না। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা সুস্পষ্ট করে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হচ্ছে না, কিন্তু আমি কথা বলে যেটা মনে হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে কিন্তু সাখাওয়াত সাহেব চলে যাওয়ার পরে মানে তাকে সরিয়ে দেওয়া হয়নি, তাকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে, অন্য মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে। তিনিও সেনাবাহিনী থেকে এসেছেন, সাবেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এখন যিনি আছেন তিনিও অবসরপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা। সেখানে একটা বিষয় আছে কিনা সেটাও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে অনেকের মধ্যে প্রশ্ন আছে যে সরকার তাকে সেই কারণেও সরাতে চান কিনা, একটা বিষয় থাকতে পারে। আর এছাড়াও সরকারের মধ্যে বড় বিষয় হচ্ছে যে তারা মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও অবনতি হয় কিনা, আরও এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির দিকে এগোতে পারে কিনা, সে একটা বিবেচনা কাজ করছে বলে আমার কাছে মনে হয়েছে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলে। সাধারণ মানুষের মধ্যে সেটা আরও আস্থানীয়তা তৈরি করে কিনা, এই ধরনের একটা বিষয় আছে যে এমনিতেই আস্থার অভাব, একটা ঘাটতি কাজ করছে। সরকার যে পদক্ষেপই নিক না কেন, যেহেতু আস্থার একটা ঘাটতি রয়ে গেছে মানুষের মধ্যে, মানুষ বিশ্বাস করতে পারছে না যে উন্নতি হবে, আর দুর্বলতাগুলো আগেই প্রকাশ পেয়েছে যে কোনো ঘটনা ঘটলে সেটাতে ব্যবস্থা হয় না, যেটা মব হামলাগুলো হয়েছে, তারপর চাঁদাবাজির ঘটনাগুলো ঘটেছে, বিভিন্ন জায়গায় দখলের ঘটনা ঘটে, কোনো ব্যবস্থা হয়নি, ফলে অন্যান্য অপরাধগুলো সমাজে বেড়ে গেছে, যে কোনো বিচার বা কোনো ব্যবস্থা তো হচ্ছে না, সেভাবে কঠোর হাতে দমনের বিষয়টা হচ্ছে না। সরকার কঠোরভাবে দমনের যে বিষয়টা, সেই বার্তাটা আগে দিতে পারেনি। রাজনীতিকদেরও অনেকে কিন্তু মনে করছেন যে এখন যে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তাটা অনেক দেরিতে দেওয়া হলো। আমি পুলিশের সাবেক একজন আইজির সাথেও কথা বলেছি, নুরুল হুদা, তিনি যেটা বলছেন যে সরকার যেহেতু কার্যকর পদক্ষেপ দেখাতে পারেনি, দৃশ্যমান হয়নি আগে, সরকারের 7 মাসের প্রথম দিকটাতে এক ধরনের দুর্বলতাই প্রকাশ পেয়েছে, ফলে এখন যে ব্যবস্থার কথা বলা হচ্ছে বা কঠোর কিছু ব্যবস্থার কথা বলা হচ্ছে সেটাও মানুষকে ওইভাবে আস্থায় নিতে পারছে না, তিনিও সেটা মনে করছেন। তো ফলে সরকার যখন বলছে কঠোর ব্যবস্থা নিচ্ছি, যখন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মতো দল তারা প্রকাশ্যে সমাবেশ করার ঘোষণা দিতে পারছে, যদিও তারা সর্বশেষ কর্মসূচি পালনের সময় পুলিশ তাতে বাধা দিয়েছে, পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে, কিন্তু তারা ঘোষণা দিয়ে লোক জড়ো হয়েছিল। তো এই যে বিষয়গুলো যে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, সেই জায়গাটাতে এখনও ঘাটতি আছে, এটা বিশ্লেষকরা মনে করেন। পদত্যাগের যে দাবি উঠেছে সেটা যে সরকার সেটাতে সে ব্যাপারে চিন্তা করছে না, বরং স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষেই এক ধরনের সমর্থন বা অবস্থান দেখা যাচ্ছে দৃশ্যমান। এটা কিন্তু রাজনৈতিক সরকারগুলোর ক্ষেত্রেও বিভিন্ন সময় দেখা গেছে যে কারো বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এলেও তাকে সরিয়ে দেওয়া হতো না। বিশেষ করে বিগত পতিত আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু দেখা গেছে যে অনেক মন্ত্রীর বিরুদ্ধে বড় বড় অভিযোগ এসেছে কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তো এখনও মানে অন্তর্বর্তী সরকার যদিও এখনও সেরকম একটা অবস্থা দেখা যাচ্ছে। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রসঙ্গ, অন্যটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের যে দাবি, সেই জায়গাটিতে রাজনৈতিক দলগুলোর ভাষ্য কি এবং তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সেটার উন্নতির জন্য তাদের দিক থেকে সাংগঠনিকভাবে কোনো অবদান বা কন্ট্রিবিউশন আছে কি? রাজনৈতিক দলগুলো তারা যেটা বলছে যে তারা সরকারকে, মানে সক্রিয় যে দলগুলো আছে তারা সরকারকে সমর্থন দিচ্ছে। সরকারের সর্বাত্মক মানে রাজনৈতিক দলগুলোর সব দলের সমর্থন পাওয়ার পরও সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে, এটা সব দলই মনে করে এবং সব দলই মনে করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, যেটা মানুষকে উদ্বিগ্ন করে তুলছে, মানুষকে ক্ষুব্ধ করে তুলছে, এটা সব রাজনৈতিক দলই মনে করে। কিন্তু এই পরিস্থিতিটা মানে কেন তৈরি হয়েছে সেখানে কিছুটা মতপার্থক্য, ভিন্ন ভিন্ন মত আছে। আবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া এই প্রশ্নেও ভিন্ন ভিন্ন মত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। কোনো কোনো দল মনে করছে যে
স্বরাষ্ট্র উপদেষ্টা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সরকারের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছেন, এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছেন। কারণ সরকারের যদি কোনো ক্ষেত্রে কিছু সাফল্যও থাকে, যদি অর্থনীতির ক্ষেত্রে বলি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টার ক্ষেত্রে যদি কোনো সাফল্য থাকে, মানে সফলতাও থাকে বা সাফল্যও থাকে, সেটাও এই আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে সেটাও উপরেও নেতিবাচক প্রভাব পড়ছে। মানুষ সেটাও আর গুরুত্ব দিয়ে নিচ্ছে না সরকারের সেই কর্মকাণ্ডকেও। তো সে কারণে কোনো দল মনে করছে যে এই বিষয়টা সরকারের বিবেচনা করা উচিত, কিন্তু সরকারের ভিতরেই যেহেতু তারা এটা চিন্তা করছে না বলে মনে হচ্ছে যে তাকে সরিয়ে দেওয়া, তারা মনে করছে ব্যবস্থা নিয়ে তাকে অন্য উপদেষ্টারা সমর্থন দিয়ে গুরুত্ব দিয়ে বোধহয় একটা পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে। আমি রাজনৈতিক দলগুলোর যে কথা বলছিলাম সেখানে আমি বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটা বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সরকার যদি ঢেলে সাজাতে চায় প্রয়োজনে, তবে সাজাতে পারে, সেটা তারা মনে করেন। বিএনপির মিত্র দলগুলোর মধ্যে এরকম মানে গণতন্ত্র মঞ্চ এর একাধিক শরিক দলের সাথে আমি কথা বলেছি, তারাও মনে করেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা পরিবর্তন করা দরকার মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য। কিন্তু অন্যান্য কিছু দল আছে, তাদের এই জায়গাটাতে ভিন্ন বার্তা আছে। তারা মনে করেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পর থেকে তাকে সরিয়ে দিলেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বা সমাধান, এটা সমাধান নয়। এখানে সব দলগুলোকে সহযোগিতার পাশাপাশি সরকারকে আরও কঠোর, আরও একটা কঠিন বার্তা দিতে হবে। তবে সেখানে আবার আমি যেটা বলছিলাম যে কারণগুলো নিয়েও ভিন্ন ভিন্ন মত আছে। সেখানে জামায়াতে ইসলামী তারা মনে করে যে এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে, তারা এজন্য পতিত আওয়ামী লীগের হাত থাকতে পারে কিনা সে ধরনের একটা ইঙ্গিত দিচ্ছে। আওয়ামী লীগের জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের সঙ্গে আমি কথা বলছিলাম, তার মতামতটা এরকম, যেটা সরকারও কিন্তু বলছে। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এমনকি সরকারের শীর্ষ পর্যায় থেকেও বলা হচ্ছে যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা থাকতে পারে বাইরে থেকে। প্রধান উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, এবং গত কয়েকদিনে তার বক্তব্যেও এই বিষয়টা এসছে যে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা থাকতে পারে। কিন্তু বিশ্লেষকদের অনেকে আবার মনে করেন যে এই বক্তব্যগুলো কিন্তু বিভিন্ন সময় রাজনৈতিক সরকারগুলোর সময় দেওয়া হয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু এখন এই অভিযোগ বা এই বক্তব্যগুলোও যদি থাকে, তারা সেই ষড়যন্ত্রটাও আটকাতে পারছেন না কেন, সেখানেও ব্যর্থতা থাকতে পারে, সেই প্রশ্নও কিন্তু অনেকে তুলছেন। আচ্ছা কাদের, অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে বর্তমানে সক্রিয় বড় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে অর্থের উৎস নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াই চলছে। সম্প্রতি বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল এবং জামায়াত ইসলামী সমর্থিত ছাত্র শিবির একে অপরের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির অর্থের জোগান নিয়েও চলছে নানা আলোচনা। সর্বশেষ গত সপ্তাহে ছাত্র শিবির ও ছাত্রদের নতুন দলের আয়ের উৎস নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে 3 লক্ষ টাকা করে ব্যয় করছেন। যদি প্রতিদিন 3 লক্ষ টাকা করে ব্যয় করা হয়, তাহলে এই পবিত্র রমজানে প্রায় 90 লক্ষ টাকা তারা ব্যয় করছেন। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ এবং টাকার উৎস নিয়ে নানা রকম প্রশ্ন তুললেও ছাত্রদের কোনো সংগঠনই তাদের আয় ব্যয়ের তথ্য প্রকাশ করেনি। কিভাবে ব্যয়বহুল রাজনৈতিক কর্মসূচিগুলোর অর্থ সংগ্রহ করা হচ্ছে সেসব বিবরণ কখনো জানানো হয়নি। তাই এসব রাজনৈতিক ছাত্র সংগঠনের অর্থের উৎস জানতে তাদের সাথে কথা বলেছে বিবিসি। বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্রদলের কমিটি থাকলেও ছাত্রলীগের দাপটে প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারেনি। গত 5ই আগস্ট ক্ষমতার পালাবদলে ছাত্রদল দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে রাজনীতি শুরু করে। ছাত্রদল বলছে তারা এই মুহূর্তে আর্থিক সংকটে বড় বাজেটের কোনো খরচ চালাতে পারছে না, যে কারণে তারা খুব স্বল্প পরিসরে ছোটখাটো আয়োজন করছে। আমাদের সর্বশেষ সময়ে সবচেয়ে বেশি আমাদের যে ব্যয় করতে হয়েছে চিকিৎসা বাবদ, এই খরচটা আমরা সাধারণত নিয়ে সহযোগিতা পেয়েছি, সেটা হলো আমরা বিএনপি পরিবার। তো এই আমরা বিএনপি পরিবারে এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিচালিত একটি সাবেক যে নেতৃবৃন্দ, সাবেক প্রতিটা জেলায় যে সাবেক নেতৃবৃন্দ কর্মসূচি হলে তারা সাধারণত
যারা যাদের অবস্থা সম্পন্ন রয়েছে তারা সাধারণত এই প্রোগ্রাম কেন্দ্রিক কন্ট্রিবিউশন করে। এদিকে গত কয়েক মাসে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের কাছে টাকা চাওয়ার মতো অভিযোগও পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, রাজনৈতিক পট পরিবর্তন হলেও চাঁদাবাজির পরিস্থিতি বদলায়নি। ক্ষমতার পালা বদলে পুরনো মুখের জায়গায় নতুন মুখ এসেছে, কিন্তু চাঁদাবাজির চিত্র একই রয়েছে। ছাত্রলীগের লক্ষ লক্ষ অপকর্মের সাথে ছাত্রদলের অল্প কিছু যারা বিপদগামী নেতাকর্মী রয়েছে তাদের অপরাধকে সমান পাল্লায় মাপেন, তাহলে এটি কিন্তু আপনার অবশ্যই এর জন্য আপনাকে সাফারার হতে হবে। ছোট একটা অন্যায়কে যদি আপনি বড় করে দেখান, তাহলে তো সেক্ষেত্রে উৎসাহিত হবে ছাত্রলীগ যে ঠিকই তো আসলে আমরা বড় কোনো অপরাধ করিনি। আপনি পরোক্ষভাবে সেই কাজটি করছেন না। আমাদের নেতাকর্মী বিপদগামী অপরাধ করবে। আমরা যে প্রোগ্রাম গুলো করে থাকি, আপনি দেখবেন আমরা কিন্তু বিগ বাজেটের প্রোগ্রাম ছাত্র খুব কম করে থাকি। আমাদের যেহেতু বিপুল সংখ্যক আমাদের নেতাকর্মী রয়েছে, আমরা তাদের কাজে লাগাই। বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে এক যুগেরও বেশি সময় প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি ছাত্র শিবির। 5ই আগস্টের পট পরিবর্তনের পর এই ছাত্র সংগঠনটিকে ঢাকায় বড় সম্মেলন সহ বেশ কিছু কর্মসূচি পালন করতে দেখা যায়। এর মধ্যে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার বিতরণ সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি প্রকাশ্যে পালন করতে দেখা যাচ্ছে। তাদের এই সব কর্মসূচিতে দৈনিক 3 লাখ টাকা খরচ হয় বলে দাবি করে মাসে 90 লাখ টাকা সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে কিভাবে জোগাড় হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রদল। এ নিয়ে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম বলেন, 90 লাখ টাকা তো সে অ্যাজিউম করছে যে 30 দিন আমরা যদি ইফতারি দেই তাহলে 90 লাখ টাকা হবে। ফিউচার একটা প্রেডিকশন সে করছে। 30 দিন ইফতারি আমরা আদতেও দিব কিনা সেটা তো আসলে তার জানা নাই। মানে অ্যাজিউম করে ধারণা করে এমন একটা এলিগেশন নিয়ে আসছে যার তীব্র নিন্দা জানাই আমরা। আর আমাদের আয়ের উৎসের ব্যাপারে আমাদের সংবিধান ওপেন করা আছে, সেখানে স্পষ্ট খাত বলা আছে। আমাদের জনশক্তি যারা রয়েছে, সাথে কর্মী সদস্য, রানিং সকল জনশক্তি তাদের নির্ধারিত আয়ের টিউশনি করা বা ব্যক্তিগতভাবে পরিবার থেকে যে অর্থ নেয় তার একটা অংশ আমাদের সংগঠনে দান করতে হয় বা দেয় ইচ্ছা করে। আর ছাত্র শিবির থেকে যারা বিদায় নেয় তারা তো আমাদের এই সংগঠনে তারা প্রতি মাসেই কন্ট্রিবিউশন করে, তাদের নিজ নিজ জায়গা থেকে এই কাজটা তারা করে থাকে এবং এটাই হচ্ছে আমাদের আয়ের উৎস। এছাড়া বিভিন্ন প্রকাশনা সামগ্রীর বিক্রির মুনাফা থেকে আয় হয় সংগঠনটির, যদিও শিবিরের আয় ব্যয়ের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের দিনই ঢাকায় বিশাল সমাবেশ করেছে। সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীদের গাড়ি ভাড়া করে এসে অংশ নিতে দেখা গেছে। নতুন একটি দলকে আর্থিকভাবে কারা সহযোগিতা করছে এই প্রশ্ন উঠছে। জবাবে দলটি বলছে, সহায়তাকারীদের নাম প্রকাশ করলে তারা ক্ষতির শিকার হবেন, তাই তারা নাম প্রকাশ করেনি। তবে সংগঠনটি বলছে, দলের তরুণ পেশাজীবী ও শুভাকাঙ্ক্ষীরাই মেটাচ্ছে বেশিরভাগ খরচ। একদম যদি বলি যে দৈনন্দিন ডে টু ডে খরচ আমাদের কিভাবে যাচ্ছে বা প্রোগ্রাম খরচ আমরা কিভাবে করছি, সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের এখানে অধিকাংশই পেশাজীবী তরুণরা আছেন, তারা ডোনেট করছেন। সেই সাথে এই তরুণদের সাথে কানেক্টেড অনেক শুভানুধ্যায়ী থাকেন, যেহেতু আমরা প্রত্যেকে আসলে সোসাইটিতে বসবাস করি এবং আমাদের কিছু কমিউনিটি থাকে যেটা হচ্ছে একদম পার্সোনাল কমিউনিটি হিসেবে কাজ করে। তাদের কাছ থেকে এই শুভানুধ্যায়ীরা নানান মাত্রায়, কারো কোনো বাধা দরকার নেই, তার উপরে কোনো বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া হচ্ছে না এবং তারা নিজেদের মতো করে নতুন একটি উদ্যোগকে স্বাগত জানানোর জন্য কাজ করছেন। এই মুহূর্তে হয়তো নতুন রাজনৈতিক বন্দোবস্তে কাজ করার ইচ্ছা আছে, কিন্তু তার হয়তো সেই সামাজিক সুযোগটা নেই, তার সেই অর্থনৈতিক সুযোগটা নেই, কিন্তু তারা এই যে অর্থনৈতিক ভাবে আমাদেরকে সহযোগিতা করে আমাদের পাশে থাকতে চান, এরকম অনেকেই আছে। এই আয় ব্যয়ের হিসাব রাখার জন্য কিন্তু অনেক ধরনের টুলস আছে, কিছু মেকানিজম আছে, এগুলো পুরোপুরি সবসময় অ্যাবসলিউটলি ফলো করা হচ্ছে বলে এটা বলা যাবে না। তবে সর্বোচ্চ আমরা চেষ্টা করছি যে যাতে করে এটা এক সময় এটা আমরা প্রকাশ করতে পারি যে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে কি খরচ হয়েছে এবং এগুলো কিভাবে এসেছে, এটার একটা পরিকল্পনা আমাদের আছে। জাতীয় নাগরিক পার্টি বলছে, দলের কার্যক্রম পরিচালনার জন্য ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে তারা। যদিও এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রকাশ্যে এসেছে।
সাম্প্রতিক ছাত্রদের বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার এই অভিযোগ নিয়ে দেশে নানা ধরনের আলোচনা চলছে। বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারা অনুসরণ করছে তাদের ছাত্র সংগঠনগুলো, যে কারণে গণঅভ্যুত্থানের পরও এই ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আমরা জানি যে বাংলাদেশে নির্বাচনী এই যে তহবিল কিংবা রাজনৈতিক দলগুলো চালানোর যে তহবিল, সেগুলো প্রধানত আসে চাঁদাবাজির মাধ্যমে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আমাদের মূলধারার রাজনৈতিক দলগুলো এবং ছাত্র সংগঠনগুলো আসলে তারা বিভিন্ন রকমের চাঁদাবাজির উৎস থেকে আয় করা যে অর্থ, সেটা দিয়ে তাদের দল চালিয়েছে বা চালানোর কথা বলেছে। তো এখন সেটা সবার কাছে খোলা হোক, উন্মোচিত হোক। আজকে আমি আপনাকে আক্রমণ করলাম, আপনি আমাকে আক্রমণ করলেন, তো পরস্পরের দুজনেরই আসলে চেহারাটা উন্মোচিত হোক। আমি তো মনে করি এটা আমাদের ছাত্রছাত্রীদের উপরে বা শিক্ষার্থীদের প্রতি এটা একটা তাদের রাজনৈতিক সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে এটা ইতিবাচক প্রভাব ফেলবে। 5 আগস্টের পর থেকে কিন্তু একই ধরনের দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এক্সটর্শন যেগুলোকে বলা হয়, যার মাধ্যমে রাজনৈতিক অর্থায়ন ব্যাপকভাবে হয়। যদিও এটা ব্যক্তিগতভাবে ব্যবহৃত হয়, যেটা এক্সটর্শনের মাধ্যমে করা হয়। তো এইটা কিন্তু 5 আগস্ট থেকে শুরু হয়েছে এবং এটা এখন বেশ প্রকটভাবে চলছে। এই মিলুতে, এই প্রেক্ষিতে তো আসলে যেটা নতুন ছাত্র সংগঠন বলি বা বিরোধী আন্দোলন বলি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি, তাদের সামনে তো এই মডেলটাই ছিল, এটি তারা গ্রহণ করেছে। এটা বিপরীতে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু সেটা তারা করতে পারেনি। এটা দুঃখজনক বিষয়। বিশ্লেষকরা মনে করছেন প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র হিসাবে ছাত্রদের এক দল আরেক দলের অর্থসূত্র নিয়ে নানা প্রশ্ন তুলছে। তারা বলছেন নিজেরা সংশোধন না হলে শুধু প্রশ্ন তুলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সম্ভব না। বাংলাদেশে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের সময়ে সেনাবাহিনীর যে অবস্থান দেখা গিয়েছিল, তার পেছনে জাতিসংঘের, বিশেষ করে শান্তিরক্ষী মিশন সংক্রান্ত কোনো ফ্যাক্টর কাজ করেছিল কি? এটি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন ও বাংলাদেশ সেনাবাহিনীর ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। যদিও শেখ হাসিনার পতনের পটভূমি তার কর্মকাণ্ডেরই ফল বলেও অভিমত বিশ্লেষকদের, তবে সেই পটভূমিতে সেনাবাহিনীর ভূমিকা নির্ধারণের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমই ট্রাম্প কার্ডের মতো কাজ করেছে বলে মনে করেন কোনো বিশ্লেষক। কারো মতে জুনিয়র অফিসারদের মনোভাবও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব বিষয় নিয়েই এই ভিডিও। শুরুতে মনে করিয়ে দিই, সমসাময়িক সংবাদ ও বিশ্লেষণের ভিডিও তাৎক্ষণিক পেতে যুক্ত হন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এক্স বা টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। গত বৃহস্পতিবার প্রচারিত বিবিসির হার্ড টক অনুষ্ঠানে অংশ নেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে সঞ্চালক স্টিফেন স্যাকার ফলকার তুর্কের কাছে প্রশ্ন রেখেছিলেন, আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ মেনে এসব পরিস্থিতির সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে। এর জবাবে বাংলাদেশের প্রসঙ্গ আনেন মিস্টার তুর্ক। We actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. 2024 সালের জুলাই-আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার তথ্যানুসন্ধান প্রতিবেদনে বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি সতর্কবার্তার ইঙ্গিত আছে। প্রতিবেদনটিতে নিয়ম বহির্ভূতভাবে বল প্রয়োগে সেনাবাহিনীর সম্পৃক্ততা প্রসঙ্গে 137 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা, যা বিক্ষোভ চলাকালে জাতিসংঘ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিল। সেটি বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিতে সেনা কর্মকর্তাদের অনাগ্রহী করে তোলে। জাতিসংঘের নীতি অনুযায়ী যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনে যুক্ত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে, সে সকল প্রার্থীদের শান্তিরক্ষা বা জাতিসংঘের অন্য কোনো কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয় না বলেও উল্লেখ করা হয়েছে অনুচ্ছেদটিতে। শেখ হাসিনা সরকারের বিদায় ঘণ্টা যখন বেজে গেছে, 5ই আগস্টের সেই প্রেক্ষাপটে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, শেখ হাসিনার পদত্যাগের পর সব দলের সাথে আলোচনা করে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সরকারের মাধ্যমেই দেশ পরিচালনা করা হবে। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। ক্ষমতাচ্যুত হওয়ার আগে অর্থাৎ শেষ পর্যায়েও ছাত্র জনতার আন্দোলন দমনে কঠোর অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ সরকার। তখন সেনাবাহিনী রাস্তায় থাকলেও সক্রিয় কোনো ভূমিকা নেয়নি।
রাজনীতি বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ মনে করেন, সেনা প্রধান যে বক্তব্য দিয়ে যে একটা মানে তার যে একটা জনগণের পক্ষে থাকার যে একটা ভাবমূর্তি, এটা কিছুটা হলেও পূর্ণ হবে, কেননা বোঝাই যাচ্ছে যে চাপে পড়েই তিনি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। বাংলাদেশের দৈনিক প্রথম আলোতে এক কলামে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ বজায় রাখার প্রশ্নে চাপকেই তুরুপের তাস বলে উল্লেখ করেছেন মহিউদ্দিন আহমদ। তবে আরেকজন বিশ্লেষক বিষয়টাকে ব্যাখ্যা করছেন ভিন্নভাবে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ন.ম মনিরুজ্জামান মনে করেন, শান্তিরক্ষা মিশন ইস্যুতে জাতিসংঘ সতর্কবার্তা দিয়ে শেখ হাসিনার পতনে সহায়ক ভূমিকা রাখলেও জুনিয়র সেনা অফিসারদের মনোভাব এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে এখানে সেনাবাহিনীর বিশেষ করে কনিষ্ঠ অফিসারদের কাছ থেকে যে ধরনের ভূমিকা আমরা পেয়েছি, সেটা তাদের সচেতনতার কারণে, তাদের যে মূল্যবোধের যে জায়গাটা ছিল সেটা তারা রক্ষা করার চেষ্টা করেছে। যখন তারা বলেছিল যে আমরা আমাদের নিজের দেশের লোকের উপর আমরা গুলি করতে চাই না, তবে এটা মানতে হবে যে তার যে সতর্কবার্তা দিয়েছিলেন সেটার একটা সহায়ক ভূমিকা থাকতে পারে, সেই কারণেই যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ঠিক না। কঠিন একটি পরিস্থিতিতেই সেনা নেতৃত্বকে সিদ্ধান্ত নিতে হয়েছিল বলে উল্লেখ করেন মিস্টার মনিরুজ্জামান। এটা শান্তিকালীন ব্যাপার না, এটা যুদ্ধকালীন ব্যাপার না, এটা ইন বিটুইন, সংঘাতময় পরিস্থিতির ব্যাপারে না। এবং সংঘাতময় পরিস্থিতিতে যেখানে নিজের দেশের জনগণ জড়িত আছে, এটা আরো কঠিন। একটা সৈনিকের জন্য, অফিসারের জন্য তাদের যে ধরনের নৈতিক অবস্থান বা মনোবল থাকার প্রয়োজন ছিল সেটা তাদের ছিল। এখানে তারা একটা বড় এবং ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক যে মন্তব্য করেছেন, সে বিষয়ে বাহিনীর অবস্থান স্পষ্ট করতে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, ওই সময় বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে, তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। তবে মিস্টার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে উল্লেখ করা হয় আইএসপিআর এর বিবৃতিতে। বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনে সেনাবাহিনীর ভূমিকা রাখার ঘটনা বিভিন্ন সময়ই ঘটেছে এবং এর শর্ত রাজনৈতিক সরকারগুলোই তৈরি করে দিয়েছে বলে মন্তব্য করেন বিশ্লেষকদের অনেকে। 2024 সালের আগে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে আলোচিত হয়েছিল 2007 সালে, রাজনীতির মাঠে যেটি 111 নামে পরিচিত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা সদস্যদের অংশগ্রহণ ব্যাহত হতে পারে এমন শঙ্কার বিষয়টি সামনে এনে সে সময় সরকার ব্যবস্থায় হস্তক্ষেপ করেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। সে সময়ের ঘটনা প্রবাহ নিয়ে জেনারেল মঈন আহমেদ একটি বই লিখেছেন। শান্তির স্বপ্নে সময়ের স্মৃতিচারণ নামে সে বইতে মিস্টার আহমেদ লিখেছেন, তৎকালীন রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহমেদের সাথে বৈঠকে কিভাবে জরুরি অবস্থা জারির বিষয়টি উঠে এসেছিল। আমি প্রেসিডেন্টকে দেশের সর্বশেষ পরিস্থিতি, নির্বাচন, বিরোধী রাজনৈতিক দলের আলটিমেটাম এবং বিদেশি রাষ্ট্রসমূহের অবস্থান, বিশেষ করে নির্বাচনের ব্যাপারে জাতিসংঘের দৃঢ় অবস্থানের কথা জানালাম। জাতিসংঘ মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রত্যাহার করা হলে যে বিপর্যয় ঘটতে পারে তা সবিস্তারে বর্ণনা করলাম। নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা নিজ নিজ অবস্থান থেকে প্রেসিডেন্টকে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে সচেষ্ট হলো। এর ফলাফল হিসেবে সে সময় প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান ইয়াজউদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদকে প্রধান করে পুনর্গঠন করা হয় তত্ত্বাবধায়ক সরকার। রাজনীতি বিশ্লেষক ও ১-১১ বইয়ের লেখক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন, 2024 ও 2007-এর পটভূমিতে অনেক মিল আছে। রেজিমগুলো নিজেরাই তাদের পতনের শর্ত তৈরি করেছিল।
তখনই কিন্তু বাইরের পক্ষগুলো ইন্টারভেন বা হস্তক্ষেপ করার সুযোগ পায়। যেভাবে ইয়াজউদ্দিনকে দিয়ে একতরফা নির্বাচনের প্লট সাজানো ছিল, সেটা ওলটপালট হয়ে যায় ১/১১ মধ্য দিয়ে। এবারও ৩টি বিতর্কিত নির্বাচন দিয়ে শেখ হাসিনা যেভাবে ক্ষমতা দখল করে রেখেছিলেন এবং শেষমেশ শিক্ষার্থীদের যে আন্দোলন, সেখানে বল প্রয়োগ করে হত্যাকাণ্ড যেভাবে হয়েছে, তাতে শেখ হাসিনার পতনের শর্ত তৈরি হয়ে যায়। মিস্টার আহমদ আরও বলেন, সেনাবাহিনী মাঠে নেমে জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় পছন্দ করে না এমন ভূমিকা রাখবে না, সেটা অনুমিতই ছিল। তারা পিসকিপিং মিশনের সুযোগটা নষ্ট করতে চাইবে না, সেক্ষেত্রে বাহিনীর ভেতরেই সমস্যা দেখা দিত। ফলকার তুর্ক এটা রিকনফার্ম করলেন। সমসাময়িক সংবাদ ও বিশ্লেষণের ভিডিও তাৎক্ষণিক পেতে যুক্ত হন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এক্স বা টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।